যে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার যে দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ছিল, সেই দায়িত্ব আমার দেশ গ্রহণ করেছে, কারণ আপনারা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা। আমি লিখছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, কারণ শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে, দিল্লির কাছে দিয়ে দিয়েছে এবং আপনারা বসে বসে দেখছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করছে একমাত্র আমার দেশ। সেই অবস্থান থেকে আমরা তখনও সরে যাই, আজও সরে যাই, ভবিষ্যতেও সর্বদা ইনশাআল্লাহ, যতদিন এই পত্রিকা চালাবে। আমি খুব আনন্দিত হই যখন আমি এই তরুণ চেহারাগুলো দেখি। আমি বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাই। এবং 6 বছর আমি নির্বাসনে ছিলাম। নির্বাসনে ফিরে এসে আমি বলতে চাই আমি একটা নতুন বাংলাদেশে ফিরে এসেছি, যেখানে আমি তরুণদের দেখতে পাচ্ছি তারা দেশ প্রেমে উজ্জীবিত। আমি দেখতে পাচ্ছি আমি যে তরুণদের ভেবেছিলাম আমার বিদায়ী প্রজন্ম, যে তরুণদের ভেবেছিলাম যে তারা ফেসবুকে মত্ত হয়ে আছে, যারা স্মার্টফোন ছাড়া কিছু বোঝে না, সেই তরুণ বুকের রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা শিখে তোমরা অসত্য স্মরণ করেছ। এত বড় একটা স্বৈরাচার, এত বড় একটা ফ্যাসিস্টকে তোমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করছে। সুতরাং আমি বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পাই এবং আজকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে আরো আনন্দিত হয়েছে। এই জন্য আমি জানি এই জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা বিরোচিত ভূমিকা ছিল। এবং একটু আগে আমি আপনাকে বলছিলাম যে আমরা একটা সিরিজ লিখে যাচ্ছি। আমাদের আজকে পত্রিকার বয়স 43 দিন, মানে নতুন বাংলাদেশে 43 দিন বয়স। তো আমি বলছিলাম আমরা একটা সিরিজ লিখছি, আলেমদের উপর অত্যাচারের কাহিনী আমরা লিখে গেছি 43 দিন ধরে। তোমরা যারা পত্রিকা পড়েছো তারা নিশ্চয়ই লিখেছে। আলেমদের বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে কখনো তুলে ধরা হয় নাই, তাদেরকে ক্লাস মনে করা হয় নাই। বাংলাদেশের এলিট মিডিয়া আলেমদের ক্লাস মনে করে নাই যে তাদের কাহিনী এলিট মিডিয়ায় লেখা হবে। আমরা সেই বৃত্ত ভেঙে দিয়েছি। আমরা 43 জনের কাহিনী বর্ণনা করেছি। আমরা 43 দিন ধরে প্রত্যেকটা শহীদের কাহিনী বর্ণনা করেছি ব্যাগ পেলে। এবং আমি একটু আগে আপনাকে বললাম, এখন আমরা এই জুলাই বিপ্লবে যেসব ইউনিভার্সিটির বিরোচিত ভূমিকা ছিল তাদের কাহিনী আমরা বর্ণনা করছি। এবং আমি শুরু করতে চাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের একজন প্রতিনিধি আছে তোমাদের এখানে, তোমরা তাকে চেনো। তার উপর দায়িত্ব থাকলো সমস্ত কাহিনী বর্ণনা করে আব্দুল আহমেদকে পাঠানো। আব্দুল আহমেদেরও দায়িত্ব, এখানকারই আলাম নাই, কাজে তারও দায়িত্ব এটা করা। কিন্তু আমি চাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিয়ে এই কাহিনী বর্ণনা শুরু। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ওই সময় আমি তুরস্কে ছিলাম যখন তোমরা বিপ্লব করছিলে। আমার দুর্ভাগ্য আমি তোমাদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারি নাই। লড়াই আমার মতো করে আমি করেছি, রক্ত আমারও ঝরেছে, তোমাদের মতো করে এইবার পারি নাই। কিন্তু তুরস্ক থেকে আমি দেখতাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকরা, ছাত্র ছাত্রীরা কি বিরোচিত সংগ্রাম করছে। এটা তুরস্ক থেকে। আমার বক্তব্য শেষ করার আগে একটু শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে দিই। 1 নম্বর ধন্যবাদ, শেখ হাসিনা আমাকে সম্পাদক বানিয়েছে। শেখ হাসিনা আমাকে এই মাহমুদুর রহমান করেছে। আমিও তো আধা এলিট মাহমুদুর রহমান ছিলাম। প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, বড় বড় সিরামিক ইন্ডাস্ট্রি বানিয়েছি। নিজের টাকা পয়সা না থাকলেও ধনবানদের, বিত্তবানদের আশেপাশে দেখেছি, তাদেরকে দেখেছি। আমিও এলিট হয়ে যেতে পারতাম। সেই এলিট মাহমুদুর রহমানকে সাধারণ মাহমুদুর রহমানকে পরিণত করেছে শেখ হাসিনা। 2 নম্বর ধন্যবাদ, একটা বুড়ো বয়সে লেখাপড়া করার একটা সুযোগ করে দিয়েছে। আমি বুড়ো বয়সে এই কি বলে নির্বাসনে থাকাকালে একটা কি বলে একটা শিং লাগাতে পেরেছি।
এখানে সব বড় বড় ডক্টরেটরা বসে আছে, বলতেও লজ্জা লাগে। আমি একটা ছোটখাটো ডক্টরেট ডিগ্রি আমাকে বাংলাদেশ থেকে যেতে বাধ্য না করলে এই বুড়ো বয়সে এই শিংটা গজাতো না। বুড়ো বয়সে শিংটা গজিয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর কি আর বক্তব্য বাড়াবো না। তোমরা যে আমাকে এখানে আমন্ত্রণ করেছো আজকে, তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সব বাচ্চাদের সামনে আসলে আমার বয়স হয়ে যায়, মনে হয় আমিও তোমাদের মতো বোধহয় দোষে চলে এসছি, আমার সেই জীবনে ফিরে গেছে। বড় ভালো লাগে। তোমরা ভালো থাকো। বাংলাদেশের দায়িত্ব তোমাদের হাতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।